একটু পেছন ফিরে তাকালেই আমরা এখনো দেখতে পাই কিভাবে মরণ ঘাতী বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আবু সাইদ মৃত্যুকে আলিঙ্গন করে নিচ্ছে। আমরা দেখতে পাই টিয়ার শেলের সেই ঝাঁঝালো ধোঁয়ার মধ্যে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, জীবন বাজি রেখে মুগ্ধ বলছে, পানি লাগবে পানি। এরকম অসংখ্য করুণ ঘটনার প্রাণহানির মধ্য দিয়ে এসেছে গণ অভ্যুত্থান। সরকার পতনের মধ্য দিয়ে অবসান হয়েছে 16 বছরের দানবীয় শাসনকাল। নতুন বাংলাদেশে জিম্মি দশা থেকে মুক্ত হয়ে এখন আমরা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখছি, কিন্তু রাষ্ট্র সংস্কারে প্রত্যাশা এবং বাস্তবতার ফারাক কতটুকু, সেই সমীকরণটা আমরা মেলাতে চাই। সেই সঙ্গে আমাদের আলোচনায় আনতে চাই এই গণ অভ্যুত্থানের রাজনীতির শিক্ষা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফার্নেস জি থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। গণ অভ্যুত্থান ও রাজনীতির শিক্ষা, এই শিরোনামে আমাদের আজকের আলোচনা। আর আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ইকতেদার আহমেদ, সাবেক জজ এবং সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব ইকতেদার আহমেদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে কিভাবে আসলে গণ অভ্যুত্থান এলো, সরকার পতন ঘটলো, 16 বছরের দানবীয় শাসনকালের অবসান হলো এবং নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বলা হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে। এরই মধ্যে আমরা আবার রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখছি। প্রত্যাশার বাস্তবতার ফারাক কতটুকু? না, প্রত্যাশা এবং বাস্তবতার ফারাক তো আছে। এখন প্রশ্ন হচ্ছে যে গণ অভ্যুত্থান কেন হলো বা কিভাবে এই গণ অভ্যুত্থান সফল পরিণতিতে গেল। তো আপনি নিশ্চয়ই দেখেছেন বা নিশ্চয়ই জানেন যে এর আগেও কিন্তু ধরেন এই যে 2014 সালে যখন নির্বাচন হয়েছিল, নির্বাচন পূর্ববর্তী কিন্তু ব্যাপক গণ আন্দোলন হয়েছিল। তারপরে 2018 নির্বাচনের পূর্বে আমরা দেখেছি ব্যাপক গণ আন্দোলন হয়েছিল। কিন্তু এখানে দেখা গিয়েছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং আমাদের যে দেশের যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন, তারা নগ্নভাবে যারা সরকারি প্রশাসনে ছিল বা রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তাদের পক্ষাবলম্বন করায় দেখা গিয়েছে যে কোনো এই যে 14 পরবর্তী কোনো নির্বাচনেই কিন্তু নিরপেক্ষ হয় নাই। আর আপনার যে এই সরকারের আগমন তো হচ্ছে হলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি কিন্তু অদ্যাবধি কিন্তু মানে সংসদের যে সাংবিধানিক বৈধতা, সংসদের মাধ্যমে কিন্তু সাংবিধানিক বৈধতা প্রাপ্ত হয়নি। তাহলে ওই সরকারটা যদি সাংবিধানিকভাবে অবৈধ হয়, তাহলে তৎপরবর্তী যে সরকারগুলো এসেছে 2014, 2018 এবং 2024 সালের এই সবগুলো সরকারই কিন্তু অবৈধ। এটা যখন বৈধতার প্রশ্ন উত্থাপিত হবে বা আদালতে যদি এগুলো যদি চ্যালেঞ্জ হয়, এতদিন পর্যন্ত ক্ষমতাসীন যারা ছিল ওদের জন্য তো এটা অনুকূল পরিবেশ ছিল। এখন আপনি বলতে পারেন যে এখন যে সহায়ক পরিবেশ বা তাদের জন্য প্রতিকূল পরিবেশও বলতে পারেন। তো এখন ওরা ক্ষমতাসীন থাকা অবস্থায় যদি আপনি আদালতে যেতেন, আপনি তো মানে যেটা হচ্ছিল নিরপেক্ষ সিদ্ধান্ত পেতেন না। এখন আমরা আশা করতে পারি যে আমরা নিরপেক্ষ সিদ্ধান্ত পাবো। তাহলে একটা সরকার আপনি দেখেন যে একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, এবং তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে যে উনি বলেছিল যে এই সরকারটি আমাদের আন্দোলনের ফসল এবং তাদের কার্যকলাপকে আমরা বৈধতা দিব। পরবর্তীতে উনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, বৈধতা দিলেন না, এবং ওই সরকারের কুশীলব যারা ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সাহেব কিন্তু দেশান্তরী হলেন এবং আজ পর্যন্ত তারা কিন্তু দেশে আসছে। গণতান্ত্রিক অগ্রযাত্রা কিন্তু বারবার হোঁচট খেয়েছে, বারবার হোঁচট খেয়েছে। তো ওরাও কিন্তু ওই যে 111 গভর্নমেন্ট যেটা, ওরাও কিন্তু সংস্কারের কথা বলেছিল এবং তারা যখন ক্ষমতাসীন ছিল তারা কিছু সংস্কার করেও ছিল। তারপরে দেখা গেল যে রাজনৈতিক সরকার আসার পরে ওই সংস্কারগুলো বন্ধ হয়ে গেলো। আমি একটা উদাহরণ দিই আপনাকে। যেমন ওনারা পলিটিক্যাল পার্টিজ অ্যাক্ট করলো, ওইটা হচ্ছিল রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, গণপ্রতিনিধিত্ব আদেশ। ওই আদেশটা দিয়ে কিন্তু মানে বাংলাদেশের নির্বাচনটা পরিচালিত হয়, জাতীয় সংসদ নির্বাচন যে। তো সেখানে ওরা 2008 একটা সংশোধনী আনলো, সংশোধনী এনে বললো যে পলিটিক্যাল পার্টিজ রেজিস্ট্রেশন একটা এখানের মধ্যে ইনসার্ট করলো। তো সেখানে একটা ধারা আছে যে কোনো এই যে রাজনৈতিক দলের অ্যাফিলিয়েটেড হিসাবে মানে সহযোগী হিসাবে কোনো ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, শ্রমিক সংগঠন থাকতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে তারা তো এটা করার পরে এটা এই যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন আপনার যে এই যে কলকারখানা বলেন, ছাত্র রাজনীতিও আছে, শিক্ষক রাজনীতিও আছে, আবার শ্রমিক রাজনীতিও আছে। এগুলো থাকবে, কিন্তু এটা হচ্ছে হলো রাজনৈতিক দলের অ্যাফিলিয়েটেড হতে পারবে না। তো সুতরাং আপনি যে সংস্কার আনবেন, এখন ধরেন এটা তো হচ্ছে হলো যে নিরপেক্ষ বলতে পারেন আপনি, কোনো দলের মানে প্রত্যক্ষভাবে তারা কোনো দলকে সমর্থন করছে না বা একটা বিপ্লবের মাধ্যমে তাদের এখানে আগমন ঘটেছে, এবং নিশ্চয়ই ওনারা সংস্কার আনবেন এবং দেশবাসী প্রত্যাশা করতেছে যে সংস্কার মানে আসা উচিত।
কিন্তু আলোচনা এসেছে যে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টও কিন্তু জানতে চাইছে। না, এখন ধরেন বিগত দিনে আমরা দেখলাম যে এই বিগত সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করলো। এখন পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী যারা অবৈধ ঘোষণা করলো, পঞ্চম সংশোধনীর মাধ্যমে যারা সুবিধাপ্রাপ্ত হয়েছে, যেমন সুপ্রিম কোর্টের 72 সংবিধানে ছিল যে সুপ্রিম কোর্টের বিচারকরা অবসর পরবর্তী প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। এটা কেন করা হয়েছিল? যে তাদেরকে মানে সকল ধরনের লোভ এবং প্রলোভনের ঊর্ধ্বে রাখার জন্য তাদের এই বিধানটা করা হয়েছিল। আর নয়তো দেখা যায় যে রিটায়ারমেন্টের আগে, অবসর গ্রহণের আগে তারা বিভিন্নভাবে লবি করতে থাকে এবং সরকারের একদম যেমন এই যে একজন প্রধান বিচারপতি আপনি দেখলেন যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডাইরেক্টর জেনারেল হয়েছে, তো এটা ইট ইজ এ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। তারপর দেখলাম আইন কমিশন, আইন কমিশনের চেয়ারম্যান বা মেম্বার হিসেবে রিটায়ার্ড জাজের যাওয়ার কোনো সুযোগ নেই, এখনও নাই। দি কনস্টিটিউশন অ্যাজ ইট ইজ নাও, দেয়ার ইজ নো স্কোপ for appointment of any retired judge either as chairman of the law commission or as member of the law commission। কিন্তু আমরা দেখলাম যে এই যে ল কমিশন গঠন পরবর্তী রিটায়ার্ড জাজরাই কিন্তু এখানে আসতেছে। এবং খুব দুঃখজনক যে একজন চিফ জাস্টিস উনি কি করে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের, এটা হচ্ছিল জাজদের এটা হচ্ছিল প্রশিক্ষণ ইনস্টিটিউট, সেখানে একজন রিটায়ার্ড চিফ জাস্টিস কিভাবে যায়? তো এটা ওনারাই তো সংবিধান মানে না। এখন আমাদের যে পঞ্চম সংশোধনী বাতিল হলো, পঞ্চম সংশোধনী পূর্ববর্তী আর্টিকেল 99 অব দি কনস্টিটিউশন, সেখানে ছিল যে সুপ্রিম কোর্টের জাজরা অবসরের পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। এখন পঞ্চম সংশোধনীর মাধ্যমে এখানে বললো যে তারা হাইকোর্ট বিভাগ থেকে যদি অবসর করে আপিল বিভাগে ওকালতি করতে পারবে এবং জুডিশিয়াল এবং কোয়াজি জুডিশিয়াল পোস্ট হোল্ড করতে পারবে। এখন ল কমিশনের চেয়ারম্যান, ল কমিশনের মেম্বার বা জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের পোস্ট তো জুডিশিয়াল বা কোয়াজি জুডিশিয়াল, মানে জুডিশিয়াল হচ্ছে বিচারিক পদ, মানে যে পদে আসীন থাকলে একজন ব্যক্তি বিচার কার্য পরিচালনা করে সেটাকে বলা হয় জুডিশিয়াল পোস্ট। আর কোয়াজি জুডিশিয়াল পোস্ট মানে হচ্ছিল আধা বিচারিক পদ, যেমন চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার, এটাকে আমরা আধা বিচারিক পদ বলতে পারি। বিকজ ওনারা যেমন এই যে নির্বাচনে যদি কাউকে যদি ধরেন অযোগ্য ঘোষণা করা হয়, মানে প্রতিদ্বন্দ্বিতা থেকে যদি অযোগ্য ঘোষণা করা হয়, ওই আপিলগুলো ইলেকশন কমিশন শুনে, সেখানে তাদের একটা জুডিশিয়াল ফাংশন আছে। তারপর একজন সংসদ সদস্যের যদি সদস্য পদ চলে যায়, ওটার উপরে যে হিয়ারিং হয়, ইট ইজ এ জুডিশিয়াল হিয়ারিং। সো ইউ ক্যান সে দ্যাট অলদো ইট ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট বাট ইট ইজ অলসো এ কোয়াজি জুডিশিয়াল পোস্ট। কিন্তু জনাব ইকতেদার আহমেদ, আমরা যেমনটি দেখলাম 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, সেই জায়গা থেকে ক্ষমতাকে প্রলম্বিত করতেই কি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? কারণ দলীয় সরকারের অধীনে যে 3টি নির্বাচন হয়েছে, আপনিও শুরুতেই বলছিলেন 14, 24 এবং 18, সেই 3টি নির্বাচনের কথাই কিন্তু বলা হয়ে থাকে যে বিতর্কিত নির্বাচন। সেই আলোচনা একটু আসতে চাই, পরবর্তী অংশে ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন। বিগত রেজিমের দানবীয় শাসনকাল এবং 16 বছরের যে দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অনাচারের কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলোর আসলে আমরা ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন চাচ্ছি, সেটি কি উচ্চাকাঙ্ক্ষা? আপনাকে ধন্যবাদ। আমি যেটা আসলে বলতে চাই যে বাংলাদেশ রাষ্ট্রের যে 50 বছর, এই 50 বছরের যদি আপনি একটা ওভারভিউ করেন, তাহলে পরে কিন্তু পরিস্থিতি খুব বেশি ভালো আমরা দেখব না। কারণ আপনি দেখেন যে পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, মানে দুটো আপনার মার্শাল রেজিম, সেটাকে কিন্তু সর্বোচ্চ আদালত আপনার আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে। আবার ইকতেদার ভাই যেটা বললেন যে গত বেশ কয়েকটা নির্বাচনের যে বৈধতা, সেটাও প্রশ্নবিদ্ধ। এবং ইকতেদার ভাইয়ের কাছ থেকে আরেকটা টকশোতে আমি ছিলাম, আমি যেটা শুনলাম যে সেনা সমর্থিত আপনার তত্ত্বাবধায়ক সরকার 2 বছরের জন্য যে ছিল, সেটাকে পরবর্তীতে বৈধতা দেওয়া হয়নি। তাহলে তো আমি দেখছি যে এখানে একটা কনস্টিটিউশনাল ক্যাওয়াস। আপনি এতগুলো রেজিম যদি আপনার এইভাবে চলে, মানে শুধুমাত্র 16 বছর না, আপনি যদি পুরোটাকে আপনি লেন্সে নিয়ে আসেন একটা দেশের ভেতরে। এবং তারও আগে আমি বলতে চাই যে 1971 সালে আমরা যখন একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম, তখন তো আমার সব কিছু, মানে রাষ্ট্রযন্ত্রের সব কিছু কলোনিয়াল। এখানকার পুলিশ সিস্টেম কলোনিয়াল, এখানকার ব্যুরোক্রেসি কলোনিয়াল, এখানকার ল্যান্ড রেজিস্ট্রেশন সিস্টেম কলোনিয়াল। আপনি তো কোনোটাকে ডেমোক্রেটিক করেন নাই। এবং এই কথাগুলো আমি অনেকবার বলেছি, লিখেছি, যে আমাদের যে সরকারি এবং নানা প্রতিষ্ঠান, আপনি পুলিশের কাছ থেকে গেলে যে সেবাটা আপনার পাওয়ার কথা আপনি পাচ্ছেন না, আপনি জুডিশিয়ারির কাছে গেলে যে সেবাটা পাওয়ার কথা পাচ্ছেন না, আপনি থানায় গেলে, পাসপোর্ট অফিসে গেলে, আপনি সরকার আসছে, সরকার যাচ্ছে,
এটা কিন্তু গত 16 বছরের বিষয় না, এটা কিন্তু দিস ইজ দি পার্মানেন্ট ফিনোমিনান অফ দ্য মানে নেচার অফ দ্য স্টেট এবং অ্যাডমিনিস্ট্রেশন। এবং আমি বারবার বলেছি যে বেসিক যে সমস্ত অর্গানাইজেশন এটাকে আপনার সার্ভিস ওরিয়েন্টেড এবং প্রো পিপল করতে হবে, মানে আমি যেন থানায় গিয়ে সেবাটা পাই। আপনি ধরেন জুডিশিয়ারির কথা, এটাও তো আমরা বলেছি যে জুডিশিয়ারিতে আপনি গত 50 বছর ধরে কিংবা তারও আগে থেকে একটা হচ্ছে যে হিউজ কস্ট অফ লিটিগেশন, আপনার মামলার এত ব্যয় যে অধিকাংশ নাগরিক সেটা বহন করতে পারেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিলে ডিসপোজাল অফ দ্য কেস। আজকে আপনি একটা মামলা করলে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে আপনি সেটার চূড়ান্ত নিষ্পত্তি হবে। তাহলে আমি আমার নিজের একটা কাজে বেজলাইন সার্ভেতে গিয়েছিলাম, অ্যাক্সেস টু জাস্টিস, এবং আমি কয়েকটা গ্রামে কাজ করেছি এবং সেখানে গিয়েছি যে লোকজন আপনার গ্রাম আদালতেও যায় না। আপনার প্রায় 95-96% লোক এখনও আপনার ওই কোনো একটা সমস্যা হলে সালিশের মধ্য দিয়ে। এখন সালিশেরও সমস্যা হয়েছে গত 10-15 বছরে, যে একটা সময় সালিশের কিছু সীমাবদ্ধতা থাকলেও তার একটা গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু এখন সালিশ হয়েছে যে আপনার একটু কম বয়স্ক, একসময় মুরব্বীরা করতো, বয়োজ্যেষ্ঠরা, তাদের একটা মান্যতা ছিল, কিন্তু এখন যারা করে তাদেরকে স্থূল ভাষায় বলে চ্যাংড়া পোলাপান কিংবা তরুণ। আস্থা অর্জন করতে সেভাবে সক্ষম হচ্ছে না। আর দুই হচ্ছে যে টাকা দিয়ে আপনি সালিশটা করতে পারেন। প্রত্যেকটা জায়গাতে আপনার কিন্তু সার্ভিস, এই যে আপনার যে সমস্ত জায়গা থেকে আপনার বেসিক যে আপনার ম্যাক্রো ইকোনমিক ডিসিপ্লিনটা নষ্ট করা হয়েছে, হ্যাঁ, তারপর অনেক জায়গায় আপনার বেসিক যে আপনি সরকার যেটাই হোক, আপনি দলীয় সরকার হোক, তারপরে মার্শাল ল রেজিম হোক, তত্ত্বাবধায়ক সরকার হোক, অন্তর্বর্তী সরকার হোক, কিংবা সারা পৃথিবীতে আমি যদি দেখি যে আপনি সারা পৃথিবীতে যদি দেখেন, কোথাও ডেমোক্রেসি, কোথাও আপনার সোশ্যালিজম, কোথাও মনার্কি, কোথাও হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি, মানে হোয়াট এভার মে বি দি নেচার অফ দ্য গভর্নমেন্ট, আপনাকে যেটা করতে হবে জনগণের যে বেসিক, যে আপনার শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আপনার যোগাযোগ, তারপরে পুলিশ, বিচার, তারপর দ্রব্যমূল্য পরিস্থিতি, কয়েকটা জিনিস আপনি ঠিক রাখতে পারলে মানুষ কিন্তু অনেক সময় বোধার করে না যে কে ক্ষমতায় আসে না আসে। আমাদের কিন্তু এই জায়গাতে বড় সমস্যা হয়েছে, এবং এই জিনিসটা যতদিন পর্যন্ত বোঝা না যাবে যে আপনার শিক্ষা হয়েছে কিন্তু আপনি কত, আপনার 40 লক্ষ আপনার বেকার, কর্মসংস্থান হয়নি। কিন্তু অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন, যে দলীয়করণ দেখেছি আমরা রাজনীতিতে, সেটি আমাদের রাষ্ট্রকে সার্বিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত করেছে। আমরা দেখেছি কিভাবে আসলে রাষ্ট্রীয় বাহিনীকে সরকারি বাহিনীতে পরিণত করা হয়েছিল, এবং বর্তমান সময় আমরা দেখছি প্রশাসনে ব্যাপক রদবদল হচ্ছে। শুধুমাত্র ব্যক্তির পরিবর্তনের মধ্য দিয়ে কি আমরা টোটাল সিস্টেমকে চেঞ্জ করতে পারবো? প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, জেরুসালেম নিবেদিত দেশপ্রতীকের রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে গণ অভ্যুত্থান ও রাজনীতি শিক্ষা, এই শিরোনামে আবারও ফিরছে আলোচকদের কাছে। অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন, যে আলোচনায় আমরা ছিলাম যে রাজনীতির অপরাজনীতি আমরা দেখেছি দলীয়করণ, রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমরা দেখলাম গণ অভ্যুত্থানের পরপরই আসলে পদত্যাগ কিংবা অব্যাহতির হিড়িক লেগেছে। শুধু ব্যক্তির পরিবর্তনের মধ্য দিয়ে সার্বিক সিস্টেমকে চেঞ্জ হবে? দেখেন, একটা কথা আমি প্রায়শ বলি যে একটা জনগোষ্ঠী কিংবা একটা সমাজ কিংবা রাষ্ট্র, তার বিভিন্ন প্রতিষ্ঠান সেটা কেমন হবে সেটা কিন্তু আপনার ওই জনগোষ্ঠী কিংবা ওই সমাজ এবং রাষ্ট্রের মানুষের প্রকৃতি কীরকম। আপনি সেই 700 বছর আগে ইবনে বতুতা কিন্তু বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে আগে ছিল যেটা পূর্ববঙ্গ, তারপর পূর্ব পাকিস্তান, বাংলাদেশ। এই দেশের মানুষ সম্পর্কে বলেছেন, উনি বলে গিয়েছেন যে এটা হচ্ছে সোনায় পরিপূর্ণ একটা নরক, এখানে রিসোর্স আছে, কিন্তু মানুষের যে এই যে আপনি দেখেন যে দুর্নীতি কোথায় গিয়েছিল। আবার দুর্নীতি যে শুধু গত 10 বছরে হয়েছে তা কিন্তু না। আপনি দেখবেন যে দুর্নীতি একটা মানে পার্মানেন্ট ফিনোমিনান অফ দ্য মানে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ বাংলাদেশ। হ্যাঁ, তো এই দুর্নীতিটা আপনি যদি আজকে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন কিংবা প্রধানমন্ত্রী হন, আপনার চারপাশের 10টা মানুষের ভিতরে 8 জন কিংবা 9 জনে যদি করাপ্ট হয়, আপনি পারবেন প্রতিষ্ঠান করতে? আপনি দেশ চালাতে পারবেন? কখনোই। সুতরাং একটা জনগোষ্ঠী কিংবা একটা সমাজ, রাষ্ট্র, তারা কতটুক গণতান্ত্রিক হবে, কতটুক সভ্য হবে, দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ওই দেশের জাতিগত চরিত্র কতটা। এখন আমাদের জাতিগত চরিত্রের ভেতরে যদি সততা কম থাকে, নিষ্ঠা কম থাকে,
দুর্নীতি বেশি থাকে, তাহলে পরে কিন্তু আপনার মানুষগুলো যেরকম আপনার রাজনৈতিক সংগঠন সেরকম হবে, আপনার মানুষগুলো যেরকম আপনার সরকার সেরকম হবে। এবং এর পাশাপাশি যদি আপনি প্রতিষ্ঠান গড়তে না পারেন, আপনি দেখেন যে একই পুলিশ কর্মকর্তা তারা ইউএন পিস কিপিং মিশনে গিয়ে কিন্তু তাদের ইমেজ কিন্তু যথেষ্ট ভালো, সেখানে কিন্তু তারা করাপশন করছেন না। আবার বাংলাদেশে আসলে কিন্তু ওই পুলিশ কর্মকর্তা তাদের ইমেজ সংকট। সুতরাং মানে দুটো জিনিস আপনি যদি আমি ইউরোপের কিছু দেশে দেখেছি তারা এতটা সভ্য, এই সভ্য হওয়ার প্রক্রিয়াতেও তারাও এক সময় অনেক রকম যুদ্ধ করেছে, বর্বর ছিল ঠিক, কিন্তু তাদের মধ্যে সুইজারল্যান্ডে তো আমি ছিলাম অনেকদিন, হ্যাঁ, তো ওখানে দেখেছি যে মানুষগুলো যেমন সভ্য, আবার প্রতিষ্ঠানগুলোও কিন্তু একটা প্রাতিষ্ঠানিকতা আছে। হ্যাঁ, তো আমাদের এখানে যেটা হয়েছে আপনি জনগণের ভিতরে দেখবেন যে বেশ কিছু ঘাটতি, যে পরিবর্তনের দিকে জোর দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব ইকতেদার আহমেদ। যেমনটি বলা হচ্ছে যে ঘৃণা, বিদ্বেষ কিংবা প্রতিহিংসা পরায়ণ রাজনীতির যে বৃত্ত আমরা দেখে এসেছি, সেই বৃত্ত থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে পারবে, তাদের চরিত্র কতটা পরিবর্তন হবে? না, সেটা তো অতীতে তো বেরিয়ে আসতে পারে নাই দেখেই তো আমাদের দেশে আজকে যে রাজনৈতিক অঙ্গনে এই অস্থিরতা। আপনি দেখেন, আপনি এই প্রশ্নটা আমাকে করেছিলেন, আমি উত্তর দিতে পারি নাই, বা বলেছিলেন যে পরবর্তীতে বলবেন, যে আমাদের দেশে যে রাজনৈতিক বিরোধ, কেন রাজনৈতিক বিরোধ, যে একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা ইট ইজ দি অনলি যে পলিটিক্যাল যে এই ডিবেট। তো এখন তো এটা কিন্তু একটা মানে সকল দলের ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু এটা এই যে সুরাহা করা হয়েছিল, যে যখন 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনা হলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, এবং সেখানে দেখা গেল যে তখন তো যে যখন পঞ্চম সংসদ থেকে যখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলামী পদত্যাগ করলো, তখন তো বিএনপির আর ওই সংখ্যাগরিষ্ঠতা ছিল না, যে 2/3 মেজরিটি লাগে তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে। তো এরা পদত্যাগ 4 বছর 8 মাসের মাথায় তারা পদত্যাগ করলো। এরপরে সংসদের আর ছিল আয়ুষ্কাল ছিল 2 বছর, তারপরে তারা সংসদ ভেঙে দিল। সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করলো, এবং নির্বাচন করার পরে এটা একতরফা নির্বাচন ছিল, এবং ওই নির্বাচনে দেখা গেল যে তারা তত্ত্বাবধায়কের বিল এনে ওই সংসদটাকে তারা অবলুপ্ত ঘোষণা করলো। এই যে এই তত্ত্বাবধায়কের বিল যে আনলো, যে এটাই সেখানে কিন্তু তখন 1996 সালে বিএনপি প্রধান উনি কিন্তু প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। উনি যদি ধরেন আপনি দেখেন তখন কিন্তু আমার ছিল এই যে পোস্টিং ছিল ইলেকশন কমিশনে। তো এখন ওই নির্বাচনে দেখা গেল যে মানে বাংলাদেশে দেখা যায় যে যারা যে ক্ষমতা থেকে বিদায় নেয় নির্বাচনে, তারা খুব একটা ভালো করতে পারে না। কিন্তু আমরা দুটো ইনস্টেন্স দেখেছি। একটা হলো যে পঞ্চম সংসদ নির্বাচন, সেখানে পূর্ববর্তী সরকার ছিল নির্বাচনের অব্যবহিত পূর্বে যে সরকার ছিল সেটা ছিল জাতীয় পার্টি এরশাদের সরকার, এবং ওই নির্বাচনে দেখা গেল যে একদম চরম প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচন করে এরশাদের দল 35টা আসন প্রাপ্ত হয়েছিল, এবং এরশাদ সাহেব নিজে কিন্তু 5টা আসন থেকে, মানে এটা হচ্ছিল উনি কারান্তরীণ থাকা অবস্থায় 5টা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 5টা আসন থেকে বিজয়ী হয়েছে, এবং তার স্ত্রী 2টা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 2টা আসন থেকে কিন্তু বিজয়ী হয়েছে। তো এটা হচ্ছিল এটা কেন সম্ভব হয়েছিল, যে এরশাদ তো সেফ এক্সিট নিয়েছিল। সেফ এক্সিট মানে হচ্ছিল নিরাপদ প্রস্থান, যে তিনি যাই হোক যে চাপে পড়েও হোক ক্ষমতা হস্তান্তর করে তিনি এই অন্তর্বর্তী সরকারের অধীন বা অস্থায়ী সরকারের অধীন ক্ষমতা ন্যস্ত করলেন, এবং ওই অস্থায়ী সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হলো। ঠিক আমরা দেখেছি যে 96-তে তারা যে আন্দোলনের মুখে তারা এই বিএনপি বিলটা এনে তারপরে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন করলো, এবং ওই নির্বাচনে আপনি দেখেন ওই নির্বাচনে কিন্তু বিএনপি 116টা আসন প্রাপ্ত হয়েছে, আর আওয়ামী লীগ প্রাপ্ত হয়েছে হলো 146টি আসন। তাহলে ওই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এককভাবে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত হয় নাই। আওয়ামী লীগ এগুলো নেপথ্যে জাতীয় পার্টির সমর্থন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলো। তো ওটাও কিন্তু এই যে 96-তে যে নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু বেগম খালেদা জিয়া সেফ এক্সিট নেওয়ার কারণে, নিরাপদ প্রস্থান নেওয়ার কারণে, এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা প্রবর্তনের কারণেই কিন্তু নির্বাচনে তারা এত ভালো ফলাফল করতে পেরেছিল। ঠিক আমাদের যে আওয়ামী লীগের হাসিনারও কিন্তু সেই সুযোগ ছিল। উনি তো 2090 দশকে সুস্থ গণতান্ত্রিক ধারায় ফিরেছিলাম আপনি বলছিলেন, এবং গণতন্ত্রের মোড়কে রাজনৈতিক দলগুলো তাদের যাত্রা শুরু করে একটা সময় কিভাবে আসলে স্বৈরাচারে পরিণত হয়, সেই প্রশ্নটি আপনার কাছে আবারও বিরতির সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে শুনবো দর্শক জেনেসারের নিবেদিত দেশপ্রতীকের রিপোর্ট, যে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব ইকতেদার আহমেদ, যে আলোচনায় আমরা ছিলাম, গণতান্ত্রিক মোড়কে যাত্রা শুরু করে রাজনৈতিক দলগুলো একটা সময় কেন স্বৈরাচার হয়ে ওঠে। আরও একটি প্রশ্ন যুক্ত করি আপনার কাছে ছিল, সেটা হচ্ছে যে দলীয় সরকারের অধীনে আমরা এই পর্যন্ত যতগুলো নির্বাচন দেখেছি, প্রত্যেকটা নির্বাচনই বলা হয় যে প্রশ্নবিদ্ধ,
ক্ষমতা প্রলম্বিত করাই কি একমাত্র উদ্দেশ্য? যে আপনি বললেন যে গণতান্ত্রিক সরকার কেন স্বৈরাচারী হয়ে ওঠে। এখন একটা গণতান্ত্রিক সরকার ধরেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হলো, কিন্তু নির্বাচনী হওয়ার পরবর্তী তার আকাঙ্ক্ষা থাকে যে পরবর্তী নির্বাচনে তাকে যে করেই হোক তাকে বিজয়ী হতে হবে এবং সরকার গঠন করতে হবে। ওই জন্যই কিন্তু সে স্বৈরাচারী হয়ে যায়। এখন আপনি যদি বাংলাদেশের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করেন, সেখানে দেখা যাচ্ছে যে এই যাবৎকাল পর্যন্ত বাংলাদেশে 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই 12টি নির্বাচনের মধ্যে 8টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ক্ষমতাসীন দলীয় সরকারের অধীন, আর 4টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হলো দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন। এখন এই যে দলীয় সরকারের অধীন যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল, এর মধ্যে দলীয় সরকার হিসেবে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল এবং জাতীয় পার্টি ছিল। এবং প্রতিটি দলীয় সরকারের সময় দেখা গিয়েছে যে তাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে তারা নিজেরা বিজয়ী হয়েছে। এখন যে দলীয় সরকার বহির্ভূত সরকার একটা হলো যে এই অস্থায়ী সরকার, যে কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন শাহাবুদ্দিন সাহেবের অস্থায়ী সরকার। এরপরে হচ্ছিল সংবিধানের আলোকে গঠিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, যেটা ত্রয়োদশ সংশোধনী পরবর্তী, সেটা হলো যে 7ম এবং 8ম সংসদ নির্বাচন। আর এরপরে আরেকটা হচ্ছিল এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এই চারটি নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে যে নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে বিজয়ী হতে পারে নাই। তাহলে আপনি এই যে 8টি নির্বাচন দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত হলো, তাহলে আপনি যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস পর্যালোচনায় যে কোনো ব্যক্তি কিন্তু আগাম অনুধাবন করতে সক্ষম যে নির্বাচনটা যদি দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত হয় তাহলে তারাই বিজয়ী হিসেবে আবির্ভূত হবে। তাহলে এখন এই ধরনের নির্বাচনে অন্যান্য দল বা বিরোধী দল কেন অংশগ্রহণ করবে এবং তাদেরকে বৈধতা দিবে? ওই জন্য এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের আগমন ঘটেছিল। কিন্তু সেখানে আমাদের বাংলাদেশে তো আমরা তো আসলে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল না। ওই তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু আমরা কি করলাম, বিতর্কিত করে ফেললাম। যে সংবিধানের 4র্দশ সংশোধনী এনে আমরা সুপ্রিম কোর্টের যে জাজদের রিটায়ারিং এজ 65 থেকে আমরা 67-তে উন্নীত করলাম। তো আপনার দেশে সংবিধান আছে, দেশে আইন আছে। আপনি সংবিধান বা আইন যদি মেনে যদি না চলেন, বা সংবিধান বা আইন অনুযায়ী যদি একটা রাষ্ট্র যদি পরিচালিত না হয়, তাহলে সে দেশে কিন্তু গণতন্ত্র কখনো কিন্তু বিকশিত হবে না। আমরা যদি বিগত রেজিমের দিকে তাকাই, আমরা দেখেছি যে সেই শাসনামলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড বেশ আলোচনা এসেছে। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে আমরা সব অবগত ছিলাম, কিন্তু জোরালোভাবে বলার কেন আমাদের জায়গা ছিল না? না, এটা তো ধরেন যে পিলখানা হত্যাকাণ্ড বা শাপলা চত্বরের হত্যাকাণ্ড, যে শাপলা চত্বরের হত্যাকাণ্ড যারা উদ্ঘাটন করলো, ওই যে অধিকার নামে একটা সংগঠন, এই যে উনি আমাদের ল ডিপার্টমেন্টেরই আদিলুর রহমান শুভ্র, তো তাকে চিন্তা করে দেখেন অত্যন্ত দুর্ভাগ্যজনক। সে তো এটাকে মানে আনভেইল করলো এবং এটা মানে ইন্টারন্যাশনাল ফোরামে উনি এই যে করলো, যে প্রকাশ করলো যে কত লোক নিহত হয়েছে। তারপরে আমরা দেখলাম যে তাকে বিচারের সম্মুখীন করা হলো এবং তাকে এটার জন্য কিন্তু একটা সত্য ঘটনা প্রকাশ করার জন্য তাকে কিন্তু জেলে যেতে হয়েছে। এখন তো ধরুন এই হেফাজতের আন্দোলনে কত লোক মারা গিয়েছে ওটা তো একদম তালিকা দিয়ে দেওয়া হয়েছে। এখন গত এই যে 3-4 দিন থেকে তো আমরা তালিকাটা দেখছি। তারপরে ধরুন এই যে আপনি পিলখানা হত্যাকাণ্ডের কথা বললেন, এখন পিলখানা হত্যাকাণ্ড পরবর্তীও কিন্তু আমরা দেখলাম যে তদন্ত হলো, একটা তো সিভিল তদন্ত হয়েছিল, একটা হচ্ছিল সামরিক তদন্ত হয়েছিল, ওটার রিপোর্টও কিন্তু আমরা কিন্তু পাই নাই। তাহলে এখন যদি ধরেন আপনি একটা হত্যাকাণ্ড পরবর্তী তদন্ত কমিশন হলো, ওই তদন্ত কমিশনের রিপোর্টও আপনি প্রকাশ করেন না, আপনি ভয় পান। আর এটা তো যে এই অত্যন্ত লোমহর্ষক এবং নৃশংস হত্যাকাণ্ড, এটা আমি মনে করি যে এটা যেহেতু সঠিক তদন্ত হয় নাই, পূর্ণ এটার তদন্ত করা উচিত। হেফাজতের যে মৃত্যু, এটা বিষয়ে তদন্ত করা উচিত। এবং আরেকটা বিষয় আপনি বলেছিলেন যে আয়নাঘর, এটা তো হচ্ছিল একটা দেশ এবং জাতির জন্য কত লজ্জাজনক বিষয়। এবং এই যে আয়নাঘর যাদের ইন্ধনে বা যাদের প্ররোচনায় এই আয়নাঘর করা হয়েছে এবং ঘরে যাদেরকে রাখা হয়েছে, আমরা দেখেছি যে 7 বছর, 8 বছর, 10 বছর। এবং তাদের থেকে যে বর্ণনা শুনেছি যে একজন ব্যক্তি যদি এখানে 1 সপ্তাহ থাকে তাহলেই তো তার পাগল হয়ে যাওয়া উচিত। তাহলে এই একজনকে এই ধরনের 7 বছর, 8 বছর, 10 বছর বিনা বিচারে রাখলো, এটা তো দেশের আইনও পারমিট করে না, সংবিধানও পারমিট করে না। এগুলো তদন্ত হওয়া উচিত। কারা এই আয়নাঘর সৃষ্টি করলো, এই যে আয়নাঘরকে যে রাখা হলো, কে অনুমোদন দিয়েছে, এটা তো আমরা নিশ্চয়ই জানি যে এই যে এটার পিছনে মানে কাদের সমর্থন ছিল, কাদের অনুমোদন। তারপরে আপনি দেখেন যে আমি একটা কথা বলে শেষ করছি যে ক্রস ফায়ার অ্যান্ড এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যে এখানে তো ধরেন ক্রস ফায়ারের মাধ্যমে দেখা গেল যে আমাদের মানে প্রচুর লোককে আপনার নিহত করা হয়েছে। কিন্তু সেটা আমরা দেখলাম যে ক্রস ফায়ার পরবর্তী কিন্তু একই কাহিনী, যে অস্ত্র উদ্ধারে গিয়েছে, তাদের এই সহযোগীরা গুলি করেছে এবং সেখানে হচ্ছিল এই যে ক্রস ফায়ার মানে গুলি বিনিময় হয়েছে, সে নিহত হয়েছে। এটা তো মানে যে বানোয়াট, যে এই গল্পটা যে বানোয়াট, এটা কিন্তু দেশবাসী সকলেই জানে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর
অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন, যে আলোচনা আমরা ছিলাম যে আয়না ঘরের আসলে নেপথ্যে কারা? আমার কাছে মনে হয় যে এটা তো একটা দুর্ভাগ্যজনক বিষয়, এবং আপনি ওই যে বাংলাদেশের, আমি আসলে ওই ছোট ক্যানভাসে আলোচনা করতে চাই না, পুরোটা নিয়ে আলোচনা করতে চাই। তাতে করে আপনি বুঝতে পারবেন যে আমাদের কোন জায়গাগুলোকে পরিশুদ্ধ করা উচিত। আপনি দেখেন 1975 সালের 15ই আগস্টের পরে অনেকগুলো সেনাবাহিনীতে অনেকগুলো পাল্টা কু হয়েছে, এবং সেটা নিয়ে কিন্তু পাল্টাপাল্টি আবার নানা রকম অভিযোগ আছে। তারপর আপনি দেখবেন যে 2001 সালে অপারেশন ক্লিন হার্ট হয়েছে, সেখানে কিন্তু 100 জন মারা গিয়েছে, তাদের সেই ইনডেমনিটি দেওয়া হয়েছিল সেনা সদস্যদের, সেই আইনও কিন্তু বাতিল হয়েছে পরে। হ্যাঁ, আবার এখন আমরা এই যে আপনি যে প্রশ্নটা করলেন, তো এই যে বিভিন্ন আমলে যে বিষয়গুলো হয়েছে, আপনাকে কিন্তু চিহ্নিত করে এমন কিছু করতে হবে যাতে ভবিষ্যতে এটা না হয়। আপনাকে কিন্তু শুধুমাত্র একটা বিষয়কে আপনি পিন পয়েন্ট করে শুধু তার বিরুদ্ধে প্রতিকার করবেন সেটা কিন্তু না। আপনার রাষ্ট্র ব্যবস্থার ভিতরে, আপনার সমাজের ভিতরে বিভিন্ন সময় যারা এগুলো করেছে, আমি আসলে সবসময় যেটা বলি, আমি সবসময় যেটা বলি, আপনার মনে থাকবে যে আপনার ক্যাসিনো নিয়ে অনেক রকম নাটক হয়েছিল এবং অনেক হইচই হয়েছিল, যে বাংলাদেশে ঢাকা শহরের ভেতরে বিভিন্ন ক্লাবে বিভিন্ন জায়গাতে ক্যাসিনো যে জুয়া হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকাই হচ্ছে। আমি তখন বলেছিলাম, কিংবা অন্যান্য ক্ষেত্রেও, যে আপনি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দুর্বৃত্ত তৈরি হয়, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দুর্নীতিবাজ তৈরি হয়, কারণ দুর্নীতি বিভিন্ন সময় হয়েছে, এটা এরকম না যে গত 10 বছর হয়েছে, আগে হয়নি। আপনি দেখবেন যে দুর্বৃত্ত, দুর্নীতি, তারপরে যে পাল্টা কু, এই বিষয়টা, এইগুলো আপনি চিহ্নিত করে এইটার কি কারণে হচ্ছে সেই কারণটাকে চিহ্নিত করে সেটাকে নির্মূল করে ফেলতে হবে, মানে কোনো সময় যেন দুর্বৃত্ত তৈরি না হয়। হ্যাঁ, এবং আপনি দেখেন যে আমাদের এই সাম্প্রতিক ছাত্রগণ অভ্যুত্থানের ফলে অনেক কিছু কিন্তু আমরা আর পত্রিকায় দেখছি না। আপনি কিশোর গ্যাংয়ের কথা বলেন, আমাদের সমাজ রাষ্ট্রের কিন্তু একটা বড় মানে আলোচনা ছিল যে কিশোর গ্যাংগুলো যেভাবে আপনার ঢাকা শহর শুধু না, জেলা শহরগুলোতে বিস্তৃত হচ্ছে, আমাদের যে ইয়াং জেনারেশন, হ্যাঁ, তাদের ভিতরে যে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, মানে এইটা তো তারা খুবই ভালো একটা কাজ করেছে ছাত্রগণ অভ্যুত্থান, কিন্তু এর বাইরে কিন্তু অনেকগুলো আলোচনা ছিল। এই আলোচনাগুলো কিন্তু মানে আমাদের অ্যাড্রেস করা দরকার। এবং আমরা যে ইউনিসেফের যে মানে আপনার পরিসংখ্যান পাই, তাতে আমরা দেখি যে আপনার প্রায় 5,70,00,000 হচ্ছে আপনার শিশু, এবং এই শিশুদের ভিতরে একটা বড় অংশ, প্রায় 1 কোটির বেশি, তারা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর, তাদের অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই। আপনি কিন্তু এই যে আপনার যে গণ অভ্যুত্থান হয়েছে, এটার যে আপনার কি বলে, এটার যে প্রচার, এটার যে নানা মাত্রা, সেটার কারণে কিন্তু আমার অনেক বেসিক আলোচনা এটা কিন্তু চাপা পড়ে গিয়েছে। কিন্তু আমাদের ওই বেসিক আলোচনাগুলো করতে হবে, কিন্তু সমাজ এবং রাষ্ট্রে এই গণঅভ্যুত্থানের সতর্ক বার্তাটা কি আসলে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছাবে? আবারও নিশ্চয়ই দানবীয় শাসনের যদি পুনর্বাসন হয়, তাহলে গণঅভ্যুত্থানের না, এটার একটা সুন্দর দিক হচ্ছে যে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে। এখন এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করে যদি আমরা প্রাতিষ্ঠানিকতা দিতে না পারি, তাহলে কিন্তু এইটা আমাদের কোনো কিছু টেকসই হবে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব ইকতেদার আহমেদ। এই বিষয়ে আপনার এক লাইনে মন্তব্য। না, এটা হচ্ছিল যে উনি যেটা বলেছেন যে সংস্কার, প্রতিটা বিভাগেই কিন্তু সংস্কার দরকার। এই সংস্কার ছাড়া কিন্তু এখন এগুলোকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এই পর্যায়ে এটা হচ্ছিল অনেকটা হচ্ছিল ধ্বংসের দ্বার প্রান্তে। আপনি ধরেন, যেহেতু আমি বিচার বিভাগে ছিলাম, বিচার বিভাগ সম্পর্কে বলে যে আমাদের কিন্তু সংবিধানে আছে যে আপনার জাজ যদি নিয়োগ করতে হয়, তাহলে এটা হচ্ছিল যে আপনার যে জাজ নিয়োগ আইন, এটা সংবিধানে বলে দেওয়া আছে যে এনি আদার কোয়ালিফিকেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই ল মেড বাই পার্লামেন্ট। তাহলে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী 52 বছর অতিক্রান্ত হলেও যে জাজ নিয়োগ আইন কিন্তু হয় নাই। এবং সুপ্রিম কোর্টে যে গত 14 বছর এই সরকারের আমলে যতগুলো নিয়োগ হয়েছে, সব হচ্ছিল রাজনৈতিক বিবেচনায় উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়েছেন। এখন একজন ব্যক্তি যদি রাজনৈতিক বিবেচনায় উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ পান, তার কাছ থেকে আপনি কি ন্যায় বিচার বা সুবিচার আপনি প্রত্যাশা করতে পারেন? সেক্ষেত্রে আসলে রাষ্ট্রের প্রতিটি অর্গানে নিশ্চয়ই নজর দেওয়া জরুরি এবং রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আনা জরুরি। অনেক ধন্যবাদ জানাচ্ছি জনাব ইকতেদার আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন। দর্শক, এখানে শেষ করছে জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।